মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আমরা শিখছিলাম নবম শ্রেণীর পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টি। বিগত ভিডিওগুলোতে আমরা দেখেছি যে ত্রিকোণমিতি কি এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি, এবং একটি সমকোণী ত্রিভুজের সাথে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে জড়িত। তো এই পর্যায়ে আমরা শিখব যে ত্রিকোণমিতি আসলে কেন কাজ করে। তো আমি আমার প্রশ্নটা আর একটু বোঝানোর জন্য, যে কোথা থেকে প্রশ্নটা আসছে, যে আমরা সবাই জানি যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখি তখন তার পাশে আমরা একটা থিটা ব্যবহার করি, যেমন সাইন থিটা। এবং এই থিটা একটি কোণ বোধক চলক, অর্থাৎ এই থিটা একটি চলক, এর পরিবর্তে যে কোনো কোণ 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি যে কোনো কোণ বসানো যায়। তো যদি আমরা বলি যে সাইন 30 ডিগ্রি, তখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সাইন 30 ডিগ্রি এই কথাটি দ্বারা আসলে কি বোঝানো হয়। তো অনেকে আমরা ভেবে থাকি যে সাইন 30 ডিগ্রি বলতে, অনেকে ভেবে থাকে, যদিও ব্যাপারটা সত্যি না, যে সাইন 30 ডিগ্রি বলতে একটি কোণ বোঝানো হয়, বা অনেকে ভেবে থাকে যে সাইন 30 ডিগ্রি বলতে দুটি বাহুকে বোঝানো হয়। কিন্তু আসলে সাইন 30 ডিগ্রি বলতে কোনো কোণ বা কোনো বাহুকে বোঝানো হয় না। তো এটা একটু ক্ল্যারিফাই করার জন্য আমরা একটু দেখি যে সাইন 30 ডিগ্রি বলতে আসলে কি বোঝানো হয়। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজ ত্রিকোণমিতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো কোনো সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে যে অপোজিট বাহু আর যেটা হচ্ছে হাইপোটেনিয়াস, এই দুইটা বাহুর ভাগফলকে বা অনুপাতকে বলা হয় সাইন 30 ডিগ্রি। একইভাবে কস 30 ডিগ্রি বলতে কি বোঝানো হয়, কোনো সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে অ্যাডজেসেন্ট এবং হাইপোটেনিয়াস এই দুইটা বাহুর ভাগফলকে আমরা বলি কস 30 ডিগ্রি। তাহলে আপনারাই চিন্তা করুন যে ট্যান 30 ডিগ্রি বলতে আসলে আমরা কি বুঝি। ট্যান 30 ডিগ্রি আমরা বুঝবো যে কোনো সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে অপোজিট এবং অ্যাডজেসেন্ট এই দুইটা বাহুর ভাগফলকে আমরা বলি ট্যান 30 ডিগ্রি। তাহলে আসলে এখানে 30 ডিগ্রি এবং ট্যান এই দুইটি জিনিস দ্বারা আসলে দুইটা ভিন্ন ভিন্ন অ্যাসপেক্টকে বোঝানো হয়। ট্যান দ্বারা বোঝানো হয় এই অনুপাতটিকে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, এবং 30 ডিগ্রি বলে বোঝানো হয় যে সমকোণী ত্রিভুজের কোন কোণটির সাপেক্ষে এই দুইটা বাহুকে আমরা হিসাব করছি। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এই অনুপাতটির নাম এবং অনুপাতটির যে কোণ, এই দুইটার ভিতরে আসলে কোনো যোগ, বিয়োগ, গুণ বা ভাগের সম্পর্ক নয়। এদের মধ্যে আসলে সম্পর্কটি হলো একটি অনুপাত আর একটি কোণ ত্রিভুজের, সেই ত্রিভুজটা কেমন, সেই ত্রিভুজের কত ডিগ্রির ত্রিভুজ, সেখানে সূক্ষ্মকোণটি কত ডিগ্রি, সেটা বোঝানো হয়। এদের মধ্যে কিন্তু সবসময় মনে রাখবেন যে যোগ, বিয়োগ, গুণ, ভাগের কোনো ধরনের প্রক্রিয়া সম্পর্কিত সম্পর্ক এদের মধ্যে নয়। এখন আমরা প্রথমে যে প্রশ্নটি করেছিলাম যে ত্রিকোণমিতি আসলে কেন কাজ করে, প্রশ্নটি এখান থেকে আসে যে 30 ডিগ্রি কোণওয়ালা সমকোণী ত্রিভুজ যে এমন হবে শুধুমাত্র তা কিন্তু নয়। 30 ডিগ্রি কোণওয়ালা সমকোণী ত্রিভুজ এর থেকে ছোটও হতে পারে, এরকম ছোট হতে পারে, কিংবা আরো ছোট হতে পারে। আমি শুধুমাত্র বোঝানোর জন্যই এটাকে অনেক ছোট করে আঁকছি, আরো অনেক ছোট হতে পারে। আসলে 30 ডিগ্রি কোণওয়ালা সমকোণী ত্রিভুজ আরো অনেক ছোট হতে পারে, আবার এর থেকে অনেক বড় হতে পারে। আমি অনেক বড় একটা 30 ডিগ্রি কোণওয়ালা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি, এটা হতে পারে, কারণ আমাদের কোণটা 30 ডিগ্রি থাকতেছে, বাহুগুলো মান পরিবর্তন হয়ে যাচ্ছে। তো একটা 30 ডিগ্রি কোণওয়ালা সমকোণী ত্রিভুজ অনেক ক্ষুদ্র হতে পারে, আবার আমাদের কল্পনার বাইরে অনেক বড় হতে পারে। আমরা চাইলে মহাবিশ্বের সমান একটা 30 ডিগ্রি কোণওয়ালা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি, আবার চাইলে অণুপরমাণুর মতো ক্ষুদ্র একটা 30 ডিগ্রি কোণওয়ালা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি। কিন্তু ত্রিভুজ যদি এত বড় বা ছোট হতে পারে, তাহলে নিশ্চয়ই এদের বাহুগুলোর মানও পরিবর্তন হয়ে যায়। ছোট ত্রিভুজ হলে এদের বাহুগুলো অনেক ছোট হয়ে যাবে, ক্ষুদ্র হয়ে যাবে, আর বড় হলে এদের বাহুগুলো অনেক বড় হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন আসে
যে তাহলে ত্রিকোণমিতি কেন কাজ করে, কারণ অনুপাতগুলো যদি বড় হয়ে যায়, বাহুগুলো যদি বড় হয়ে যায়, অনুপাতগুলোও কি বড় হয়ে যায়? এবং সেটা কেন হয় না, আমরা বলছি যে হয় না, কিন্তু কেন হয় না আমরা আজকে একটু সেটা বোঝার চেষ্টা করব। তো এটা বোঝা খুবই সিম্পল, আমরা 2 মিনিটের মধ্যে এটা বুঝে ফেলবো। কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে জ্যামিতি সম্পর্কে, সেটা হলো যে জ্যামিতিতে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলে একটা জিনিসের কথা আগেও শুনেছি হয়তো, যে সদৃশকোণী ত্রিভুজ। যদি আমরা কেউ না শুনে থাকি, তো সদৃশকোণী ত্রিভুজ জিনিসটা কি সেটা বোঝানোর জন্য আমি বলবো যে অনেকগুলো ত্রিভুজ, সে দুইটাও হইতে পারে বা দুইয়ের অধিকও হইতে পারে, অনেকগুলো ত্রিভুজের 3টি কোণ যদি পরস্পর সমান হয় তখন আমরা বলি ত্রিভুজগুলো সদৃশকোণী। যেমন এখানে দেখা যাচ্ছে আমরা 1টি 2টি 3টি 4টি ত্রিভুজ অঙ্কন করেছি। এই ত্রিভুজগুলোর বাহুগুলো বড় ছোট হতে পারে, কিন্তু 3টি কোণ কিন্তু পরস্পর সমান। যেমন প্রত্যেকটির একটি করে 90 ডিগ্রি আছে এবং প্রত্যেকটির একটি করে 30 ডিগ্রি আছে। তার মানে অবশিষ্ট যে কোণটি সেটা অবশ্যই প্রত্যেকটির ক্ষেত্রে 60 ডিগ্রি করে। তো এই ক্ষেত্রে আমরা বলবো এই 4টি ত্রিভুজ পরস্পর সদৃশ বা ত্রিভুজগুলো সদৃশকোণী, যেভাবে আমরা বলি না কেন। এবং সদৃশকোণী ত্রিভুজ বোঝানোর জন্য আমরা এই চিহ্নটি ব্যবহার করে থাকি। এটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ বোঝানোর জন্য যে চিহ্নটি জ্যামিতিতে ব্যবহার করে সেটা। আপনারা নিশ্চয়ই অনেক আগে দেখেছেন এরকম চিহ্ন, যেখানে 2টি ত্রিভুজ সদৃশ এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আবার অনেকে এরকম চিহ্ন দেখে থাকবেন। এই চিহ্নটি হলো সমতুল চিহ্ন বা প্রায় চিহ্ন, তবে আমাদের সদৃশ চিহ্ন এরকম না, আমাদের সদৃশ চিহ্ন হলো এরকম একটি ঢেউ খেলানো চিহ্ন। তাহলে আমরা সদৃশকোণী ত্রিভুজকে এটা বুঝলাম, কিন্তু ত্রিকোণমিতির সাথে সদৃশকোণী ত্রিভুজের সম্পর্কটা কোথায়? সম্পর্ক হলো সদৃশকোণী ত্রিভুজ সম্পর্কে একটি সাধারণ সূত্র বা সাধারণ নিয়ম, সেটা হলো সদৃশকোণী ত্রিভুজগুলোর সদৃশ বাহুগুলোর অনুপাত সবসময় সমান হয়। তো কথাটাকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, তার আগে একটু সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলেছি। যে সদৃশকোণী ত্রিভুজগুলোর, এখানে অনেকগুলো সদৃশকোণী ত্রিভুজ আছে, তো সদৃশকোণী ত্রিভুজগুলোর সদৃশ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। তো সদৃশকোণী ত্রিভুজ তো চিনলাম, তাহলে সদৃশ বাহু কি? সদৃশ বাহু হলো একই কোণের বিপরীত বাহু। যেমন এখানে বড় ত্রিভুজটির ক্ষেত্রে 30 ডিগ্রি আছে, মাঝারি ত্রিভুজটির ক্ষেত্রেও 30 ডিগ্রি আছে, ছোট ত্রিভুজটির ক্ষেত্রেও 30 ডিগ্রি আছে। তাহলে এই সেম যে কোণগুলা, এদের বিপরীত বাহুগুলা এই যে আমরা দেখতে পাচ্ছি, কোনটি বড়, কোনটি মাঝারি, কোনটি ছোট, এই বাহুগুলোকে আমরা বলবো সদৃশ বাহু। যেহেতু ত্রিভুজগুলো সদৃশ, সেহেতু সদৃশ ত্রিভুজের সমান সমান যে কোণগুলো, তাদের বিপরীত বাহুগুলো সদৃশ। তো আর কি কি সদৃশ বাহু আছে? যেমন এখানে যে অতিভুজগুলা, এরাও কিন্তু পরস্পর সদৃশ। আবার এখানে যে ভূমিগুলা, এরাও কিন্তু পরস্পর সদৃশ। এবং কেন এদেরকে আমরা সদৃশ বাহু বলছি? এর কারণ হলো এরা সদৃশকোণী ত্রিভুজ। যদি এরা সদৃশকোণী না হতো, যদি একটা ত্রিভুজ থাকতো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং আরেকটি কোণ 45 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে কোনো ত্রিভুজের সাথেই এই ত্রিভুজের কোণের কিন্তু কোনো মিল নাই। সুতরাং আমরা বলতে পারতাম না যে নীল ত্রিভুজটি এই কালো ত্রিভুজগুলোর সদৃশ, এটা আমরা বলতে পারতাম না। কিন্তু আমরা কালো ত্রিভুজগুলোকে সদৃশ বলতে পারছি কেন? এদের কোণগুলো পরস্পর সমান, এটা বোঝা খুবই জরুরি। এবং যেহেতু এরা সদৃশ কোণী ত্রিভুজ, সেহেতু এদের একই কোণের বিপরীত বাহুগুলো সদৃশ, জন্য এই লম্বগুলো সব সদৃশ, আবার ভূমিগুলো সব সদৃশ, আবার অতিভুজগুলো সব সদৃশ। কিন্তু আমরা জানি যে ত্রিকোণমিতিতে আমরা লম্ব, ভূমি এই কথাগুলো ব্যবহার করব না। তো আমরা বলবো যে এখানে এই বাহুটিও 30 ডিগ্রির সাপেক্ষে অপোজিট বাহু, এটাও একটা অপোজিট বাহু। আবার এই নিচের বাহুগুলো অ্যাডজেসেন্ট, সবাই অ্যাডজেসেন্ট, এটাও একটা অ্যাডজেসেন্ট বাহু, এটাও একটা অ্যাডজেসেন্ট বাহু। যেহেতু ত্রিভুজগুলো আলাদা, বাহুগুলোর মানও আলাদা, সেটা বোঝানোর জন্য আমরা এখানে অ্যাডজেসেন্ট 1, অ্যাডজেসেন্ট 2 এবং অ্যাডজেসেন্ট 3 এভাবে ব্যবহার করছি।
অপোজিট 1, অপোজিট 2 এবং অপোজিট 3, যেহেতু এদের মান আলাদা আলাদা। একইভাবে হাইপোটেনিয়াস 1, হাইপোটেনিয়াস 2, হাইপোটেনিয়াস 3। তো আমরা একটু আগে যে সূত্রটি জানলাম সেটা হলো যে সদৃশকোণী ত্রিভুজের সদৃশ বাহুগুলোর অনুপাত সমান। তো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন হাইপোটেনিয়াস 1 এবং হাইপোটেনিয়াস 2 এদেরকে ভাগ করলে আমরা একটা অনুপাত পাবো। সেটা আমরা এভাবে লিখতে পারি, হাইপোটেনিয়াস 1 বাই হাইপোটেনিয়াস 2। আবার আমরা অপোজিট 1 এবং অপোজিট 2 এই দুইটা দিয়েও একটা অনুপাত তৈরি করতে পারি। সেটা কেমন দেখাবে? অপোজিট 1 বাই অপোজিট 2। যেহেতু ত্রিভুজ দুইটা সদৃশ সেহেতু আমরা বলতে পারি এই অনুপাতটি এবং এই অনুপাতটি পরস্পর সমান। তো এটাকে আমরা বলি এভাবে যে সদৃশকোণী ত্রিভুজের সদৃশ বাহুগুলোর যে অনুপাত তারা পরস্পর সমান। এখন এই সমীকরণটি বা এই সমতাটিকে যদি আমরা একটু ইন্টারচেঞ্জ করি, আমরা যদি হাইপোটেনিয়াস 1কে পক্ষান্তর করি আবার অপোজিট 1কেও যদি পক্ষান্তর করি তাহলে জিনিসটা দেখতে এমন হবে, অপোজিট 2 যেটা সেটা পক্ষান্তর হয়ে আমরা বাম পাশের যে অনুপাতটি তার লবে চলে আসবে, অপোজিট 2 বাই হাইপোটেনিয়াস 2, যেহেতু হাইপোটেনিয়াস 2কে আমরা পক্ষান্তর করিনি, যেখানে ছিল সেখানেই থাকবে। আবার আমরা হাইপোটেনিয়াস 1কে পক্ষান্তর করছি, তো এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে ওটা হরে চলে যাবে, হাইপোটেনিয়াস 1 নিচে চলে আসবে, আর অপোজিট 1 যেটা সেটা যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অপোজিট 1 বাই হাইপোটেনিয়াস 1 সমান সমান অপোজিট 2 বাই হাইপোটেনিয়াস 2। তো আমরা জানি অপোজিট বাই হাইপোটেনিয়াস, প্রথম ত্রিভুজের অপোজিট বাই হাইপোটেনিয়াস, এই দুইটা বাহুর ভাগফলকে আমরা কি বলবো? সাইন 30 ডিগ্রি। আর দ্বিতীয় ত্রিভুজের অপোজিট 2 আর হাইপোটেনিয়াস 2, দ্বিতীয় ত্রিভুজের অপোজিট আর হাইপোটেনিয়াসের ভাগফলকে আমরা কি বলবো? দ্বিতীয় ত্রিভুজের সাইন 30 ডিগ্রি, তাই না? তো এটা একটু এখানে লেখার চেষ্টা করি আমি, যে দ্বিতীয় ত্রিভুজের সাইন 30 ডিগ্রি, আর এটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের, তো আমি এখানে লিখি যে দ্বিতীয় ত্রিভুজের, আর এটা হচ্ছে পরেরটাও সাইন 30 ডিগ্রি কিন্তু প্রথম ত্রিভুজের। এরা পরস্পর কিন্তু সমান। তো এভাবে আমরা যত সংখ্যক ত্রিভুজই নিই না কেন তারা যদি সদৃশ হয় তাহলে তাদের প্রত্যেকের সাইন 30 ডিগ্রি কিন্তু আসলে পরস্পর সমান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ত্রিভুজের সাইন 30 ডিগ্রি এবং দ্বিতীয় ত্রিভুজের সাইন 30 ডিগ্রি এরা পরস্পর সমান। তো আমরা কি কনক্লুশনে পৌঁছাইতে পারি? যে ত্রিভুজ যত বড়ই হোক না কেন বা যত ছোটই হোক না কেন তারা যদি সদৃশকোণী হয় তাহলে তাদের সদৃশ বাহুগুলোর অনুপাত সমান হয়। আর সদৃশ বাহুগুলোর অনুপাত সমান হলে কি হয়? আমরা বলতে পারি যেহেতু সাইন কজ এরা বাহুর অনুপাত, এই সাইন কজ অনুপাতগুলো পরস্পর সমান হবে। তো সদৃশকোণী ত্রিভুজের আইডিয়া থেকে আমরা এটা বলতে পারি যে ত্রিভুজ যত বড়ই হোক না কেন বা যত ছোটই হোক না কেন তাদের যে থিটা কোণটি যদি পরস্পর সমান হয় তাহলে তারা সদৃশ হয়, যে কারণে এই সকল ত্রিভুজের সাইন 30 ডিগ্রির মানও সমান হয়। এবং এই কারণেই শুধুমাত্র সাইন 30 ডিগ্রি না, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত আসলে ত্রিভুজটা কত বড় বা কত ছোট তার উপর ডিপেন্ড করে না, শুধু ডিপেন্ড করে কার উপর? যেখানে কোণটি কত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে আগামী ভিডিওতে।